কার্লো আনচেলত্তি শুধুমাত্র ব্রাজিলের স্কোয়াডে ঘোষণা করেনি, তিনি ভবিষ্যৎ নির্মাণ সেই সাথে পর্যাপ্ত পরিমাণে ভালো ব্যাকআপ তৈরির এক স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন। এই পুরো বিষয়টা যদি আমি আপনাকে একটু খুলে বলি, আশা করি আপনি ভালো করে বুঝতে পারবেন। শুরুতে যদি আমরা গোলকিপার নিয়ে কথা বলি, তাহলে সবার আগে যে বিষয়টা আসবে তা হলো কার্লো আনচেলত্তি যে গোলকিপার তিনজনকে ডেকেছেন, এখানে আপনাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, সেটা হলো এডারসন কেন নাই। দেখুন, এডারসন কেন নাই এবং কেন তাকে রাখা হয়নি এটা পূর্বের ভিডিওতে আমি বিস্তারিত খুলে বলেছি। এখন এই কল আপে এডারসনকে না রাখার পরেও যে কার্লো আনচেলত্তি আরও একটা বার্তা দিয়েছেন, সেটা বোঝার জন্য আপনাকে সবার আগে একটা বিষয় বুঝতে হবে, তা হলো ব্রাজিলের গোলকিপার নিয়ে আসলে এই মুহূর্তে কোনো সমস্যা নাই। যদিও এই দুইজন গোলকিপার মিলে ব্রাজিলকে খুব বেশি কিছু এনে দিতে পেরেছেন এমন কোনো নজির নাই, তারপরেও অ্যালিসন বেকার এবং এডারসন এই দুইজনকে নিয়ে সিবিএফ কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণে খুশি। সেই সাথে ভক্ত হিসেবে আপনিও বলতে বাধ্য হবেন যে এই দুইজনের বিকল্প কিন্তু এখন অবধি ব্রাজিলে তৈরি হয়নি। তাহলে কিন্তু প্রশ্ন এসে যায়, এই দুইজনের অবর্তমানে পরবর্তীতে কারা এই দায়িত্বটা সামলাবেন। সেই নামগুলো যদি আপনি খোঁজেন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন হুগো সৌজার নাম, লুকাস পেরির নাম, সেই সাথে বেন্তোর নাম। তো এই নামগুলো যখন আপনি দেখবেন, তাহলে এদেরকে জাতীয় দলের সাথে মোটামুটি রাখতে হবে এবং তাদেরকে মোটামুটি জাতীয় দলের ভেতরে রেখে কিভাবে নার্সারি করে জাতীয় দলের পরিবেশ, দায়িত্ব এবং এই দলের জন্য পরবর্তী যে তারা লাইনে আছে এটা বোঝাইতে হবে, দলের সাথে তাদেরকে রাখতে হবে। এই কারণে এখন টপ নচ যে দুজন গোলকিপার আছে, একজন এডারসন, এলিসন, দুইজনের যে কোনো একজনকে রেখে পরবর্তীতে যারা ব্রাজিলকে নেতৃত্ব দেবেন বা গোল পোস্ট সামলাবেন তাদেরকে জাতীয় দলে রাখা। তাহলে বোঝা গেল কার্লো আনচেলত্তি শুধুমাত্র অ্যালিসন বেকারকে ডেকে এডারসনকে বের করেই রাখেনি, অন্যদেরকে ডেকে এনে মোটামুটি বুঝিয়ে দিলেন পরবর্তীতে আসলে কারা এই জায়গাটা হোল্ড করবে বা ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য গোল পোস্টকে আগলে রাখবে। এই সিদ্ধান্তটার জন্য কার্লো আনচেলত্তি অবশ্যই একটা মোটা দাগে ধন্যবাদযোগ্য। গোলকিপিং পজিশনের পর কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডের ডিফেন্ডারদের মধ্যে দুটো নাম আসলে আপনাকে বলতেই হবে, একটা হচ্ছে বেরালদো আর একজন হচ্ছে আলেক্সান্দ্রো রিবেইরো। এই দুজনকে আসলে নিয়ে আসার পেছনের উল্লেখযোগ্য কারণটা কি আপনাকে খুঁজে দেখতে হবে। দুজনের বয়স কিন্তু কম, পরবর্তীতে এই সিনিয়ররা চলে গেলে তাদেরকেই আসলে ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বা ডিফেন্স লাইনটাকে আগলে রাখতে হবে। আপনি দেখেন এই যে বেরালদো, তাকে কিন্তু পিএসজি নার্সারি করতেছে পরবর্তী মার্কুইনহোসের জন্য, অর্থাৎ মার্কুইনহোসের বয়স হয়ে গেছে, যখন তিনি বিদায় নেবেন এই জায়গাটা কিন্তু তাকে এসে ধরতে হবে এবং তাকেই কিন্তু পরবর্তীতে মার্কুইনহোস এখন যে ভূমিকাটা পালন করতেছে তাকেও কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যেই কাজটা পিএসজি করতেছে একই কাজটা কিন্তু কার্লো আনচেলত্তিও করলো। তাহলে আপনি এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, ব্রাজিলের টপ নচ যে ডিফেন্ডাররা রয়েছে তাদের ভেতরে এইডার মিলিতাও, ব্রেমার, গেব্রিয়াল মেঘালাস, এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু অলরেডি ইনজুরিতে পড়ে গেছে। গ্যাব্রিয়েল মেঘালাসের ইনজুরিটা খুব গুরুতর না হলেও এইডার মিলিতাওর কিন্তু ডাবল এসিএল ইনজুরি, ব্রেমারের কিন্তু একটা এসিএল ইনজুরি রয়েছে। তো এদের পরে আসলে কারা আসবে? বেরালদোরা আসবে, সেই সাথে আলেক্সান্দ্রো রিবেইরোরা আসবে। তো পরবর্তীতে যারা আসবে তাদেরকে আসলে এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের সাথে রেখে নার্সারি করে দায়িত্বটা বুঝে নেওয়ার জন্য কার্লো আনচেলত্তি যে তাদেরকে ডেকেছে, এইটা হচ্ছে সব থেকে ক্ষুরোধার মস্তিষ্কের একটা সিদ্ধান্ত। ডিফেন্ডারদের জায়গা থেকে আপনি বের হয়ে এসে যখন একটু মিডফিল্ডের দিকে তাকান, সেখানে দেখেন আন্দ্রে সান্তোসও রয়েছে, চেলসির প্লেয়ার, লোনে এখন যে ক্লাবে খেলছে সেখানে পুরো সিজনটা জুড়ে যা খেলেছে, আপনি যদি ওর স্ট্যাটগুলো দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে এই ছেলেটা আসলে কিভাবে খেলছে। চেলসিকে বিক্রি করার জন্য কয়েকটা ক্লাব তাকে অনুরোধ করেছিল যে তাকে বিক্রি করবে কিনা, তো তারাও তাকে বিক্রি করতে চায় না। এর মানে হলো চেলসি পরবর্তীতে তার উপরে যে ইনভেস্টটা করবে, এটা চেলসি যেমন জানে এটা আমাদের ভবিষ্যৎ হবে। যদি অন্য কোনো দলে তাকে সেল করেও দেয়, মোটা অঙ্কের অর্থ পাওয়ার পাশাপাশি যে দলে যাবে সেই দলের ভবিষ্যৎ হবে। এর মানে হলো যে ক্যাসিমিরো, তারপরে হচ্ছে ব্রুনো গিমারাইস থেকে নিয়ে শুরু করে যারা মিডফিল্ডে জায়গা পেয়েছেন, এদের পরবর্তীতে কারা আসবে ঠিক তাদেরকেও যেন একভাবে রেডি করে রাখা হয়, জাতীয় দলে রাখা হয়। এই যে কার্লো আনচেলত্তি তরুণদের সাথে সিনিয়রদের যে একটা মিশেল তৈরি করেছেন, এই মিশেলটাকে আপনি সত্যিকার অর্থে টপ নচ না বলে পারবেন না। নতুন প্লেয়ারকে দেখলে আপনি আসলে চিন্তা করতে হবে ভবিষ্যৎ। দেখুন, ফুটবলে একদিনের খেলা না, ফুটবল একটা সেকেন্ডের খেলা না, ফুটবল একটা গেমের খেলা নয়। ফুটবল একটা নেশন যখন নেতৃত্ব দেয় এবং সামনে থেকে যখন এগিয়ে যায়, তাদেরকে ভবিষ্যৎ চিন্তা করতে হয়। আগামীর ব্রাজিলে আসলে কারা আসবে, এখন এই মুহূর্তে ব্রাজিলের যারা সিনিয়র আছে তাদেরকে চিন্তা করতে হবে পরবর্তীতে কারা আসবে, তাদেরকে জায়গা করে দেওয়ার পাশাপাশি কোচকেও পরিকল্পনা করতে হবে নেইমারের বিকল্পকে।
কোচকে চিন্তা করতে হবে ভিনিসিয়াসের বিকল্পকে, কোচকে চিন্তা করতে হবে গোলকিপারদের বিকল্প কারা। তো এই বিকল্পগুলো তৈরি করার জন্য নতুনদেরকে আসতে হবে, তাদেরকে রেখে 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 তারপরে তৈরি করতে হবে। এখন যে নতুন নামগুলো দেখছেন, এই নামগুলোকে আসলে আপনি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আপনি দেখবেন কিটা এই মুহূর্তে সেটা শিওর না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে নতুন প্লেয়ারদেরকে এনে তাদেরকে নার্সারি করে যদি দায়িত্বটা বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে সেটা ভবিষ্যৎ ব্রাজিলের জন্য বা ভবিষ্যৎ দলের জন্য, এটা আপনার পছন্দের দল হোক বা না হোক, ওই ক্লাবের জন্য বা ওই দলের জন্য সব থেকে বড় সুইসাইডাল সিদ্ধান্ত হয়ে যাবে। কার্লো আনচেলত্তির কয়েকটা কথা বলে আসলে আমি শেষ করতে চাই, যেটা না বললেই না। তার কারণ দায়িত্ব নেওয়ার পরে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের উপরে আসলে যে ডেডিকেশনটা দেখেছেন, সেই ডেডিকেশনটা নিয়ে আসলেই বলতে হয়। আমি এমন একটা দল গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি খেলোয়াড় প্রতিভা, নিষ্ঠা এবং দলীয় চেতনা একসাথে গাঁথা থাকবে। এমন একটি দল যারা শুধু ভালো খেলবে না, বরং যে কোনো প্রতিপক্ষের সামনে যে কোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে দাঁড়িয়ে যাবে, প্রতিযোগিতা করবে বুক চিতিয়ে। কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই যে ডেডিকেশনটা দেখিয়েছেন, ব্রাজিল দলকে আসলে গড়ে তোলার জন্য যে সমন্বয়টা করতে চেয়েছেন, সবাইকে এক সুতোয় গাঁথতে চেয়েছেন, এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভবিষ্যতের দিকে চিন্তা করতে হবে। কার্লো আনচেলত্তি যেভাবে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনার উপর আপনি বিশ্বাস রাখুন। আশা করি এই ব্রাজিল আপনাকে নিরাশ করবে না। এই ছিল আমার কাছে থাকা আপনাকে দেওয়ার মতো তথ্য। পরবর্তী ভিডিওতে আবারও আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।